ইংরেজি গ্রামারের মধ্যে এক বিশেষ ধরনের ভার্ব আছে যেটাকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব। আজকে আমরা এই ভিডিওতে এক বিশেষ ভার্ব নিয়ে আলোচনা করব, যে ভার্বটি আমাদের দৈনন্দিন জীবনের যে বাক্যগুলো গঠন করি আমরা, সেই বাক্যের গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম। তাই এই ভার্বগুলির সঠিক ব্যবহার এবং গঠন আমাদের ভালো করে জেনে রাখা দরকার। এই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের সেই জিনিসগুলোকে ডিটেলসে উদাহরণ দিয়ে সঠিকভাবে আমি তোমাদের ব্যাখ্যা করে দেখাবো। ভিডিওটা খুবই তোমাদের ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা শেষ তো ভিডিওটা তোমরা মন দিয়ে খুবই ভালো করে দেখো, তাহলে তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে। হ্যাঁ, ভিডিওর শেষে আমি তোমাদের কিছু এক্সট্রা শর্টস দেবো এই ভার্ব রিলেটেড, তাই ভিডিওটা খুবই তোমরা মনোযোগ দিয়ে দেখো। চলো আমরা আজকে আমাদের বিষয়ের মধ্যে প্রবেশ করি। আমরা জানি ইংরেজি গ্রামারের মধ্যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি। যে ভার্বগুলোকে আপাতপক্ষে আমরা জানি যে যেগুলো প্রধান ক্রিয়াকে সহায়তা করার জন্য প্রধান ক্রিয়ার আগে ব্যবহার করা হয়, কিন্তু এমনও কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কেবলমাত্র অক্সিলারি ভার্ব হিসেবেই ব্যবহার করা হয়, অর্থাৎ হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া হিসাবে। এই ভার্বগুলোকে ইংরেজি গ্রামারের মধ্যে আমরা কি বলি না, এগুলোকেই আমরা ইংরেজিতে বলি মোডাল ভার্ব, বা যেটাকে আমরা মোডাল অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব ইত্যাদি নামে পরিচিত। এই ভার্বগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে এই মোডাল ভার্বগুলোর নামকরণ এরকম করা কারণ এটি মুড কথাটাতে এসছে। মুড কথার অর্থ হচ্ছে কি ধরন, অর্থাৎ এটি বাক্যের সাবজেক্টের ধরন বোঝাতে সহায়তা করে। মাত্র মেইন ভার্বের আগে মেইন ভার্বকে সহায়তা করার জন্য মোডাল ভার্বটাকে মেইন ভার্বের আগে বসায়। মোডাল ভার্বের কেবলমাত্র আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটাই, এর প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হয়। এর পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি V3 ভার্বের যে থার্ড ফর্ম, এই থার্ড ফর্ম হয় না। তাই এই ধরনের ভার্বগুলোকে আমরা আরেকটা বিশেষ নামে চিনি, যেটাকে আমরা বলি ডিফেক্টিভ ভার্ব, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম। আজকে আমরা মোডাল ভার্বের ডিটেলসগুলো আমরা বুঝে নেব এবং মোডাল ভার্বগুলোর ব্যবহার এবং তাদের প্রত্যেকটি ব্যবহারের একটা করে উদাহরণ আমরা দেখে নিই। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমরা লাইক এবং শেয়ার করো। ইংলিশ গ্রামার সেটা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যাতে করে আমি গ্রামারগুলো তোমাদের কাছে সহজ সরল পদ্ধতি দিয়ে তুলে ধরতে পারি, এটাই আমার চ্যানেলের উদ্দেশ্য। চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে যেটা আমরা বুঝে নেব সেটা হচ্ছে এটাই যে মোডাল ভার্বস। মোডাল ভার্বসগুলো আমরা আগে বুঝে নিই একটা একটা করে, যে মোডাল ভার্বসগুলো কোনগুলো ইংলিশ গ্রামারে। যেমন আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, যেমন উইল, উড, মে, মাইট, এছাড়াও অট টু এবং ইউজ টু এবং মাস্ট, এতগুলি ভার্ব হচ্ছে আমার সব মোডাল ভার্ব। এ ব্যতীত কিছু মোডাল ভার্ব ব্যতীত আরো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে গ্রামারের মধ্যে আমরা বলি সেমি মোডাল, অর্থাৎ আংশিক মোডাল হিসাবে এগুলো কাজ করে। সেমি মোডাল গ্রামারের মধ্যে কেবলমাত্র দুটি, সেটি হচ্ছে একটি হচ্ছে ডেয়ার আর একটি হচ্ছে নিড। এগুলো সম্পর্কে আমরা শেষে বুঝে নেব। একটা একটা ভার্ব সম্বন্ধে আমরা বুঝবো এবং প্রত্যেকটা ভাগে একটা করে উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে ডিটেলসটা বোঝাবো। একদিকে আমি লিখলাম মে ভার্ব, এই ভার্বেরই পাস্ট টেন্স হচ্ছে মাইট। দুটো ভার্ব কোথায় কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেগুলো একটু জেনে নিই। প্রথম, মে ভার্বের প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে আপাতপক্ষে কোনো অনুমতি চাওয়া অর্থে, ঠিক আছে। 2 নম্বর কোনো প্রার্থনা বা ইচ্ছা অর্থে ব্যবহার করা হয়। আর 3 নম্বর হচ্ছে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। প্রত্যেকটা জিনিসের উপর আমরা একটা করে উদাহরণ দেখে নিই। অনুমতি অর্থে সাধারণত আমরা কিভাবে ব্যবহার করি, যেমন মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। তাহলে আপাতপক্ষে এই বাক্যের মধ্যে মে ভার্বটি ব্যবহার করা হয়েছে অনুমতি অর্থে। প্রার্থনা কিরকম, যেমন আমরা সাধারণত অপটেটিভ সেন্টেন্সে যে ভার্বগুলো ব্যবহার করি, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, এখানে অবশ্যই প্রার্থনা বা ইচ্ছে প্রকাশ করার জন্য। ইট মে রেইন টুডে, এই আজকে বৃষ্টি হতে পারে, এটা একটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়েছে। এই গেল মে ভার্বের 3টি ব্যবহার। মাইটের যদি ব্যবহারটা দেখি তাহলে মাইট ইজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, কথাটার অর্থ কি, তার বক্তব্য বা তার কথাটা সত্য হতে পারে, তাই না। এখানে সম্ভাবনা অর্থে মাইট কথাটাকে আমরা ব্যবহার করেছি। 2 নম্বরে মাইট আই ইউজ ইওর ফোন,
আমি কি তোমার ফোনটাকে ব্যবহার করতে পারি? এখানে অবশ্যই মাইট শব্দটিকে আমরা কি করেছি না আপাতপক্ষে পাস্ট টেন্সে ব্যবহার করেছি, এটাও কিন্তু অনুমতি অর্থে। অর্থাৎ এইভাবে মনে রাখবে যে অনুমতি অর্থে একবার মে ব্যবহার করলাম, অনুমতি অর্থে একবার মাইট ব্যবহার করলাম পাস্ট টেন্সে, সম্ভাবনা অর্থে একবার মে ব্যবহার করলাম আর একবার আমরা এখানে মাইট ব্যবহার করলাম। 2 নম্বর যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যান ভার্ব এবং অন্যদিকে লিখবো আমরা কুড ভার্ব। ক্যান ভার্বের পাস্ট টেন্স হচ্ছে কুড ভার্ব। এবার দুটোর ব্যবহার আমরা জেনে নিই। প্রথমত ক্যানটি স্বাভাবিকভাবে কোনো এবিলিটি অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি সামর্থ্য অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? সামর্থ্যটা যেমন কিরকম, যেমন আমি ধরো লিখলাম হি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটা কষতে পারে, তাই না? তাহলে এখানে ক্যান কথাটার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমি সামর্থ্য বোঝালাম। একই কথা যদি আমি ব্যবহার করি তারপরে আমরা এভাবেও লিখতে পারি যে হি কুড ডু দ্য সাম, সে অঙ্কটা কষতে পেরেছিল, তাই না? আপাতপক্ষে কুডটাকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটাও আপাতপক্ষে আমার সামর্থ্য বোঝাতে সহায়তা করছে। 2 নম্বর জিনিসটা আমি এভাবে বলতে পারি যে আপাতপক্ষে অনেক সময় এটা অনুমতি অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? ধরো আমি লিখলাম অনুমতি অর্থে, যেমন ক্যান আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি? অর্থাৎ এখানেও কিন্তু ক্যানটিকে আমরা ব্যবহার করলাম অনুমতি অর্থে। আবার একইভাবে আমি ক্যানটাকে কুড লিখে আমি লিখলাম কুড আই প্লিজ ইউজ ইওর পেন, আমি কি তোমার পেনটা দয়া করে ব্যবহার করতে পারি? এক্ষেত্রেও কিন্তু আমরা এই প্লিজ কথাটা ব্যবহার করার কারণের জন্য এটাকে আমরা অনুমতি অর্থে ব্যবহার করলাম, তাই না? তাহলে এখানে আমরা কুড ভার্বটিকে ব্যবহার করলাম। শ্যাল শুডের ব্যবহারটা কিরকম হয়? শ্যাল এবং অন্যদিকে লিখলাম আমরা শুড, তাই না? শ্যাল শুডটাকে আমরা জানি যে আপাতপক্ষে প্রথমত শ্যালের যে ব্যবহারটা আমরা জানি যে একটা ফিউচার টেন্স, মানে যেটাকে আমরা বলি ভবিষ্যৎকাল অর্থে ব্যবহার করা হয়। 2 নম্বর আমরা জেনে নেব দৃঢ়তা অর্থে, দৃঢ়তা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? দুটো ব্যবহার আমরা দেখি। ফিউচার টেন্সে যেমন আমি ধরো লিখলাম আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব, তাই না? এখানে শ্যালটিকে ব্যবহার করেছি আয়ের পরে, আপাতপক্ষে আমি ফিউচার টেন্সে আমরা জানি যে আয়ের পরে শ্যাল ব্যবহার করা হয় এবং উইল পরেও শ্যাল ব্যবহার করা হয়। দৃঢ়তা অর্থে কিরকম? দৃঢ়তা অর্থে অনেক সময় কি হয় না আয়ের পরেও কিন্তু আমরা অনেক সময় উইল ব্যবহার করতে পারি। শ্যাল এবং উইল ভার্ব রিলেটেড আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, ছোট্ট ভিডিও, তোমাদের প্রয়োজন মতো আমি অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে। আই উইল ডু দ্য ওয়ার্ক, এই কথাটার মধ্যে আমি কি বোঝালাম না আপাতপক্ষে আয়ের পরেও কিন্তু আমরা উইল ব্যবহার করতে পারি। কখন ব্যবহার করতে পারি না যখন কাজের মধ্যে দৃঢ়তা দেওয়া বোঝায়, সেখানে আমরা কিন্তু আপাতপক্ষে কি করি না আপাতপক্ষে উইল ভার্বটা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা অন্যদিকে যদি সুডের ব্যবহারটা দেখি, সুডের ব্যবহারটা আমরা জানি স্বাভাবিকভাবে প্রথম উচিত অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে উচিতটা কিরকম, যেমন আমি ধরো লিখলাম ইউ শুড ওবে ইওর এল্ডার্স, তোমার অবশ্যই বড়দেরকে মেনে চলা উচিত। এটা আমাদের একটা বাধ্যবাধকতা বা কর্তব্য, উচিত অর্থে ব্যবহার করা, অর্থাৎ যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইংরেজিতে ডিউটি বলে থাকি, সেই অর্থে কিন্তু আমি অ্যাকচুয়ালি উচিত অর্থে ব্যবহারটা আমরা করতে পারি। স্থান দেওয়া অর্থাৎ প্রস্তাব দেওয়া এই অর্থেও আমরা ব্যবহার করি, ঠিক আছে? প্রস্তাবটা কি রকম না ইউ শুড গো টু দা ডক্টর, তোমার অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত। এটা অনেক সময় তোমার প্রস্তাব, অবশ্যই কাউকে আমি সাজেশন দিলাম যে আপাতপক্ষে তার ডক্টরের সঙ্গে ভিজিট করা উচিত, সেই অর্থে আমরা শুডটাকে ব্যবহার করতে পারি। উইলটা যেমন ব্যবহার করি, প্রথম আমরা তাহলে দেখে নেবো যে আপাতপক্ষে ফিউচার টেন্সে অর্থাৎ ভবিষ্যৎকালে কিভাবে ব্যবহার করা হয়, এবং দেখবো যে আপাতপক্ষে কোনো দৃঢ়তা অর্থে, ঠিক আছে? দৃঢ়তা অর্থে দুটো করে পয়েন্ট আমরা দেখি। ফিউচার টেন্সে যেমন কিরকম আমরা জানি যে হির পরে আমরা উইল ব্যবহার করি, হি উইল ডু দা ওয়ার্ক, সে কাজটা করবে। এখানে আমরা জানি যে হির পরে অ্যাকচুয়ালি উইল ব্যবহার করা হয়। দৃঢ়তা অর্থে কিরকম না দৃঢ়তা অর্থে ঠিক এর রিভার্স হয়, মানে কিরকম যে ধরো আয়ের পরে তো আমরা জানি নর্মালি কি হয় না আপাতপক্ষে শ্যাল ব্যবহার করা হয়, তাই না? কিন্তু আয়ের পরে আমরা উইল ব্যবহার করব, যেমন কিরকম আই উইল ডু দা ওয়ার্ক। অর্থাৎ এক্ষেত্রে আয়ের পরে আমি উইলটা ব্যবহার করলাম কোন কারণের জন্য না আয়ের পরে আমি উইলটা ব্যবহার করলাম, এখানে আমি দৃঢ়তা বোঝালাম। এক্ষেত্রে কিন্তু আমরা আয়ের পরেও কিন্তু উইল ব্যবহার করতে পারি, এটা একটা পয়েন্ট গেল। অতীতের অভ্যাস ছিল, সেটা এখন বর্তমানে নেই। যেমন ধরো আমি এরকম করে লিখতে পারি যে দ্য ম্যান
উড রিড দ্য কোরআন এভরিডে। অর্থাৎ কথাটার মধ্যে আমি কি বোঝালাম না, উড ভার্বটির মধ্য দিয়ে আমি কোনো প্রতিদিনের অভ্যাস বোঝালাম না। মানুষটি প্রতিদিনই অ্যাকচুয়ালি কোরআন পড়তেন, এটা অতীতের কোনো অভ্যাস অর্থে ব্যবহার করা হলো। বা অনুরোধ অর্থে ব্যবহার করি। অনুরোধটা কিরকম না, অনুরোধটা এরকম হতে পারে, রিকোয়েস্ট বা অনুরোধ অর্থে ব্যবহার করা হয়। উড ইউ প্লিজ গিভ মি ইওর পেন। অর্থাৎ দয়া করে কি তুমি আমাকে তোমার পেনটা ব্যবহার করতে দেবে। অর্থাৎ এই অর্থে এখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি রিকোয়েস্ট বা অনুমতি চাইলাম, অনুরোধ চাইলাম। তাহলে এই গেল মোটামুটি 4টি গ্রুপে 8টি ভার্বের ব্যবহার। মাস্ট ভার্ব আমরা জানি মাস্টটা কোন কোন অর্থে ব্যবহার করা হয় না। মাস্টটা প্রথম আমরা জেনে নেব, একটা হচ্ছে বাধ্যবাধকতা অর্থে, বাধ্যবাধকতা। ঠিক আছে, বাধ্যবাধকতা বলতে কি বোঝায় না, কোনো জিনিসকে তোমাকে করতেই হবে এরকম, মানে ইউ মাস্ট ডু ইউর ডিউটিজ। কথাটার অর্থ কি জানি, তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে না, তোমার কর্তব্যটা পালন করতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু মধ্যে কিরকম বোঝাই, দৃঢ়তা বলতে অবলিক মাস্ট কিপ মাই প্রমিস। অর্থাৎ আমি আমার প্রতিজ্ঞাটা অবশ্যই রাখবো। এখানে কিন্তু মাস্ট কথাটি দৃঢ়তা অর্থে ব্যবহার হলো। এটা গেল মাস্টের 2টি ব্যবহার। এছাড়াও আমাদের বললাম যে আরো 2টো ভার্ব হয়, যেটা হচ্ছে ইউজড টু। ইউজ টুর ব্যবহারটা না অনেকটা উডের ব্যবহারের সঙ্গে মেলে। কেন, কারণ উড ভার্বটা আমি একটা পয়েন্টে বললাম যে আপাতপক্ষে এটা প্রতিদিনের কোনো অভ্যাস বোঝায়, ওর অল্টারনেটিভ ভার্ব হিসাবে ইউজ টুটা বসানো যায়। যেমন আমি উদাহরণ লিখতে পারি যে মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমা, ইউজ টু রিড দ্য গীতা এভরিডে। কথাটির অর্থ আমরা কি জানি না, কথাটির অর্থ হচ্ছে এরকম যে আমার ঠাকুমা প্রতিদিনই কি করতেন না, প্রতিদিনই হচ্ছে গীতা পড়তেন। এটা প্রতিদিনের কোনো অভ্যাস অর্থে ব্যবহার করা হয়। জিনিস আমরা জানলাম যেটা হচ্ছে অট্টুটা কোন অর্থে ব্যবহার করা হয় না, এটা হচ্ছে নৈতিক কোনো কর্তব্য অথবা নৈতিকতা। মানে যেমন কিরকম, উই অট টু হেল্প দ্য পুয়ার। কথাটির অর্থ কি জানলাম না, কথাটির অর্থ হচ্ছে এরকম যে আমাদের অবশ্যই কি করা উচিত না, গরিবদেরকে সহায়তা করা উচিত। এইখানে অট টু কথাটা হচ্ছে নৈতিকতা অর্থে ব্যবহার করা হলো। সেমিমোডালস গুলো কি হয়, সেমিমোডালসের 2টো ভার্ব, একটা হচ্ছে নিড, হ্যাঁ, আর একটা আমি বললাম ডিয়ার। এই 2টো ভার্বের ব্যবহার একটু দেখে নিই। এবার ধরো আমি বললাম হি নিডস মানি, তার টাকার দরকার, তাই না। আবার লিখলাম ধরো হি নিড নট টু কাম হেয়ার। এই যে 2টো বাক্য আমি লিখলাম, এই 2টো বাক্যের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, নিড ভার্বটাকে 2 ভাবে আমি ইউজ করেছি। প্রথম বাক্যের মধ্যে এটিকে অ্যাকচুয়ালি মেইন ভার্ব হিসেবে ইউজ করা, সেকেন্ড বাক্যের মধ্যে কিন্তু এটা একটা হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করা। এটাই হচ্ছে সেমিমোডালের বৈশিষ্ট্য। সেমিমোডাল মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। অন্য দিক থেকে ডেয়ার ভার্বটিও তাহলে সেই একই ভাবে হবে। হি ডাজ নট ডেয়ার টু ক্রস দ্য রোড। এক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ডেয়ার ভার্বটিকে কি বললাম, কি হিসেবে ব্যবহার করলাম না, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। আবার হয়তো আমি এভাবে লিখলাম হি ডেয়ার নট টু টেল মি দ্য ট্রুথ। অর্থাৎ সে সাহস পাচ্ছে না আপাতপক্ষে আমাকে সত্য কথাটা বলতে। এখানে কিন্তু ডেয়ার নট কথাটি আপাতপক্ষে এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা। তাহলে সেমিমোডাল দুটো ক্ষেত্রে ব্যবহার করা, একটা মেইন ভার্বে এবং হেল্পিং ভার্বে। এই গেল আপাতপক্ষে আমার মোডাল ভার্বসের টোটাল এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা। এছাড়াও আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। আমি কি বললাম না, প্রথমত বললাম যে মোডাল ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হয়, এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি পিপি ফর্ম হয় না। তাই এই ভার্বগুলোকে আমরা গ্রামাটিক্যাল ফর্মে ডিফেক্টিভ ভার্বও বলে থাকি। এটা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর বললাম মোডাল ভার্ব কেবলমাত্র বাক্যের মধ্যে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয় মেইন ভার্বের আগে, কিন্তু
অক্সিলারি ভার্বের মধ্যে আরেকটা যে ভাগ, যেটা আমরা প্রাইমারি অক্সিলারি বলি, প্রাইমারি অক্সিলারি কিন্তু বাক্যের মধ্যে অনেক সময় মেন ভার্ব হিসেবেও বসতে পারে, কিন্তু এটা আবার অনেক সময় সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসতে পারে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখলাম, আই অ্যাম এ বয়, এই বাক্যের মধ্যে অ্যামটি হচ্ছে প্রধান ক্রিয়া। আবার ধরো আমি লিখলাম আই অ্যাম প্লেইং, এই বাক্যের মধ্যে কিন্তু অ্যামটি হচ্ছে আমার সাহায্যকারী ক্রিয়া। কিন্তু মোডাল ভার্বের ক্ষেত্রে আমি কি বললাম, যেমন ধরো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, এই বাক্যের মধ্যে ক্যানটি কেবলমাত্র কিন্তু সাহায্যকারী ক্রিয়া হিসেবে বসেছে মেইন ভার্বের আগে। এটা কেবলমাত্র অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যতীত আর অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় না। ব্যতিক্রম কেবলমাত্র হচ্ছে আমার সেমি মোডালস গুলো। আশা করি ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের মোডাল ভার্ব সম্পর্কে ডিটেলস ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো, এবং থ্যাংক ইউ, টেক কেয়ার।